হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু। দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার যে রয়েছে সেই সেমিস্টারের কোর্স ফি কি আছে এখানে বলে দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি। মেজরের জন্য রয়েছে 1199 আর মাইনর কোর্সে যারা রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 699। এই তোমাদের কোর্স ফি আছে। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু। এর আগের দিন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কে বা কে করেছেন, ঠিক আছে, এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এর আগে ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবে, তারপরে কিন্তু তোমরা এই ক্লাসটা দেখবে, ঠিক আছে? যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি রয়েছে এই নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। দেখো তো কি বলছে কাব্যের বিষয়বস্তু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের যে লৈকিক প্রেমলীলার কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে এই যে কাব্যটা যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে আবিষ্কার করা হলো বা এটা যে পাওয়া গেল, তারপর এটা যে প্রকাশ হলো, এর মধ্যে রাধার কৃষ্ণের যে প্রেমের যে লৈকিক লীলা কাহিনী, সেই লীলা কাহিনী কিন্তু বর্ণনা করা রয়েছে। যেখানে আমরা দেখবো এই কংসের অত্যাচারে জর্জরিত পৃথিবীর ভার হরণের জন্য প্রজাপতি ব্রহ্মা আদেশে বিষ্ণু মর্তে কৃষ্ণ, একটু স্পেলিংটা ঠিক করে নেবে, কৃষ্ণ রূপে জন্ম নেন। তাহলে কি হলো, মানে শুরু থেকেই বলছে যেখানে কংসের অত্যাচার বেড়ে গিয়েছিল, আমরা শুনেছি পৌরাণিক কাহিনীর মধ্যে, যেখানে কংসের অত্যাচার বেড়ে যায় এবং সেই ভার বহনের জন্য প্রজাপতি ব্রহ্মার আদেশে বিষ্ণু কি হয়, বিষ্ণু কিন্তু তিনি কৃষ্ণ রূপে কিন্তু মর্তে আর কি আবির্ভাব হয় বা জন্ম নেয়। যেখানে লক্ষ্মী সাগর যে রয়েছে, লক্ষ্মী সাগর গোপের কন্যা রাধা রূপে জন্মগ্রহণ করে। তাহলে এই যে রাধা কৃষ্ণের যে লৈকিক প্রেমলীলার কাহিনী, এই কাহিনী কোথা থেকে শুরু হচ্ছে, তাদের জন্মগ্রহণ কি করে হলো, এই সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে? তো এইভাবে তাদের জন্মগ্রহণ করেন, যেখানে রাধা নপুংসক আইন ঘোষের বিবাহিতা পত্নী অপ্রাপ্ত বয়স্কা বলে বড়াই বুড়ির তত্ত্বাবধানে থাকেন। তার সঙ্গে আইন ঘোষের সঙ্গে রাধার বিবাহ হয় এবং তিনি বড়াই বুড়ির তত্ত্বাবধানে কিন্তু থাকেন, ঠিক আছে? তারপর কি হয়, রাধাকৃষ্ণ একদা বড়াই বুড়ির মুখে রাধার রূপ সৌন্দর্যের কথা শুনে বিমোহিত হন এবং রাধার জন্য আগ্রহ প্রকাশ করেন। তার সঙ্গে এই রাধার কথা আর কি কৃষ্ণ এই বড়াই বুড়ির মুখে শুনে এবং তার রূপের কথা শুনে কিন্তু সে মুগ্ধ হয়ে যায় এবং তিনি কিন্তু রাধার প্রতি আগ্রহ দেখান কৃষ্ণ। এবং এইভাবেই কাহিনী এগোতে থাকে, রাধার সঙ্গে মিলন, এবং অবশেষে রাধাকে রেখে কিন্তু কৃষ্ণ চলে যায় কংস দমনের জন্য, মথুরায় গমন করেন, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তাদের যে প্রেম লীলার যে কাহিনী সেটা শুরু হয়। তারপর কিন্তু সেই রাধার আর কৃষ্ণের মিল হয়। তারপরে কিন্তু যখন হচ্ছে কংসকে বধ করবে তখন কিন্তু তিনি রাধাকে রেখে কিন্তু মথুরায় গমন করেন কংসকে বধ করার জন্য। এবং রাধা এই সময় একাকিত্ব, রাধা বিরহে বড় হয়ে ফুটে উঠেছে, এইটুকু কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে আছে। তো এই যে সমস্ত বিষয় বললাম, এতটুকুই কাহিনী, মানে মেইন হচ্ছে রাধার যে বিরহ, সেই বিরহের কাহিনী কিন্তু একটু বড় করে ফুটিয়ে তুলেছে। এখানে কিন্তু এই কাহিনীর বিষয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, বিষয়বস্তুকে বর্ণনা করার জন্য কাব্যে মোট 13টি খণ্ড আছে। যেখানে আমরা দেখব এই যে আর কি কাব্যটা যে রয়েছে, কাব্যটার মধ্যে 13টা খণ্ডে কিন্তু বিভক্ত করা হয়েছে কাব্যটিকে। কি কি বিষয় রয়েছে সেই বিষয়বস্তুর কথা বলছে। 13টি খণ্ডের মধ্যে নামগুলো একটু তোমরা ভালো করে জেনে রাখবে। প্রথম রয়েছে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, তারপরে রয়েছে নৌকা খণ্ড,
ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমনের খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ। ঠিক আছে, এই 13টা খণ্ড কিন্তু আলোচনা করার জন্য পাটে পাটে কিন্তু এই বিষয়গুলো ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মধ্যে আমরা দেখবো এদের মধ্যে কোনো কোনো সমালোচক রাধা বিরহ যে রয়েছে একে শ্রেষ্ঠ বলে মনে করেন, এবং আবার কেউ কেউ এর প্রক্ষিপ্ত করেছেন। মানে এতগুলো খণ্ডের মধ্যে যে রাধা বিরহ খণ্ড রয়েছে এটাকে কেউ শ্রেষ্ঠ বলে, আবার কেউ কি কিন্তু এর প্রতিবাদও করে থাকে। ঠিক আছে, তাই বলছে কাহিনী নির্মাণের কুশলতায় আমরা দেখেছি যেখানে ভাষা রীতি, তার সঙ্গে অলংকারের উজ্জ্বল কারুকর্মে এবং সর্বোপরি জীবনরস রসিকতায় বড় চণ্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যে এক নতুন অনুপম সৃষ্টির নিদর্শন। তো আমরা দেখবো সব দিক থেকে ভাষা রীতি, তার সঙ্গে অলংকার নির্মাণ, তার সঙ্গে কাহিনী যে রয়েছে, কাহিনী লেখার পাশাপাশি আমরা দেখবো জীবনরস রসিকতায় এই ক্ষেত্রে কিন্তু বড় চণ্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যে কিন্তু একটা অনুপম সৃষ্টি বা একটা কিন্তু বিশেষ অবদান রেখে গেছে। ঠিক আছে, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু যে রয়েছে এই টপিকটি নিয়ে আজকের আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।